উসমান হাদিকে খুন করার আগেই পেমেন্ট ক্লিয়ার। টার্গেট লক করার আগেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেল কোটি কোটি টাকা। একজন ভাড়াটি শুটারের ব্যাংক ব্যালেন্স দেখলে বড় বড় শিল্পপতিরাও লজ্জা পাবেন। মাত্র একজন ব্যক্তির 53টি ব্যাংক অ্যাকাউন্ট, আর গত কয়েক বছরে সেখানে লেনদেন হয়েছে অবিশ্বাস্য অঙ্কের টাকা, 127 কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 127 কোটি টাকা। সম্প্রতি ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় তোলপাড় সারা দেশ। কিন্তু লাশের চেয়েও এখন বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে এই হত্যাকাণ্ডের ফাইন্যান্সিয়াল ট্রেইল বা অর্থের উৎস। শুটার ফয়সালের অ্যাকাউন্টে ঠিক হাদিকে হত্যার আগ মুহূর্তে কারা পাঠালো নগদ 2,41,00,000 টাকা? আর এই টাকা কি শুধুই একটি হত্যার সুপারি, নাকি এর পেছনে লুকিয়ে আছে মানি লন্ডারিংয়ের এক বিশাল আন্তর্জাতিক সিন্ডিকেট? সিআইডি যখন তদন্তে নামল, তখন বেরিয়ে এলো এমন সব তথ্য যা শুনে গোয়েন্দাদেরও চোখ কপালে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব শুটার ফয়সালের সেই মাস্টার প্ল্যান এবং টাকার পাহাড়ের গোপন রহস্য। তাই কোনো তথ্য মিস না করতে চাইলে শেষ পর্যন্ত দেখুন। এই গল্পের মূল ভিলেন ফয়সাল করি মাসুদ। পুলিশের খাতায় সে একজন ফেরারি আসামি, একজন শুটার, কিন্তু ব্যাংকের খাতায় সে একজন সফল ব্যবসায়ী। তার লেনদেনের হিসেব দেখলে মাথা ঘুরে যাবে। সিআইডি তদন্তে নিশ্চিত হয়েছে, শরীফ ওসমান হাদিকে হত্যার ছক যখন কষা হচ্ছিল, তখন ঠিক সেই সময়টায় ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টগুলো হঠাৎ করেই অস্বাভাবিকভাবে সচল হয়ে ওঠে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হল, হাদিকে হত্যার ঠিক 3 মাস আগে এবং 1 মাস আগে দুটি বিশাল ট্রানজ্যাকশন হয়। মোট 2,41,00,000 টাকা জমা পড়ে ফয়সাল এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে। তারিখগুলো খেয়াল করুন। 18 সেপ্টেম্বর 2025, হাদি হত্যার ঠিক 3 মাস আগে রাজধানীর রূপনগরের একটি ব্যাংকের শাখায় ফয়সালের একটি অ্যাকাউন্টে জমা হয় 1,76,00,000 টাকা। এই অ্যাকাউন্টটি ছিল SME উইমেন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের। মজার ব্যাপার হলো, প্রতিষ্ঠানের নাম উইমেন এন্টারপ্রাইজ হলেও এর মূল নিয়ন্ত্রণ ছিল ফয়সালের হাতে। এরপরে ট্রানজ্যাকশনটি আরও রহস্যময়। 4 নভেম্বর 2025, হত্যার ঠিক 1 মাস আগে NRBC ব্যাংকের বেনারসি পল্লী উপশাখায় জমা হয় আরও 65,55,000 টাকা। এই অ্যাকাউন্টটি ছিল ফয়সালের স্ত্রী সামিয়ার নামে। অর্থাৎ কিলিং মিশন এক্সিকিউট করার ঠিক আগ মুহূর্তে এই টাকাগুলো তাদের হাতে পৌঁছায়। এখন প্রশ্ন হলো, কে বা কারা এই বিশাল অঙ্ক ইনভেস্ট করলো ফয়সালের ওপর? সিআইডি তদন্তে উঠে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য। টাকাটা অ্যাকাউন্টে ঢোকার পর ফয়সাল কিন্তু বসে থাকেনি। সে জানত মিশন শেষ করার পর তাকে পালাতে হবে, আর পালানোর জন্য দরকার নগদ টাকা। তাই হাদিকে গুলি করার আগেই সে এবং তার স্ত্রী মিলে অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে 1,76,00,000 টাকা তুলে নেয়। ব্যাংকে মাত্র 65,00,000 টাকা অবশিষ্ট রেখে বাকি পুরো টাকা ক্যাশ করে ফেলা হয়। গোয়েন্দারা নিশ্চিত এই উত্তোলিত টাকাই ছিল অপারেশন কস্ট এবং দেশ ছেড়ে পালানোর রসদ। দর্শক, অপরাধ জগতের এমন সব এক্সক্লুসিভ বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল, আর বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। এবার আসা যাক সেই 127 কোটি টাকা রহস্যে। সিআইডি যখন ফয়সালের আর্থিক আমলনামা খুঁজতে শুরু করে, তখন তারা 14টি ভিন্ন ভিন্ন ব্যাংকে ফয়সালের 53টি অ্যাকাউন্টে সন্ধান পায়। ভাবা যায়, একজন শুটারের 53টি ব্যাংক অ্যাকাউন্ট। 2017 সাল থেকে 2025 সাল, এই 8 বছরের মধ্যে এই অ্যাকাউন্টগুলো দিয়ে মোট লেনদেন হয়েছে 127 কোটি টাকা। প্রশ্ন আসতেই পারে, একজন খুনির অ্যাকাউন্টে এত টাকা আসে কোত্থেকে? ফয়সাল নিজেকে আইটি ব্যবসায়ী হিসেবে পরিচয় দিত। তার নামে এবং তার স্ত্রীর নামে খোলা হয়েছিল বেশ কিছু ভুয়া প্রতিষ্ঠান: অ্যাপল সফট আইটি, আইকন সফটওয়্যার, লিডস ট্রেনিং অ্যান্ড কনসাল্টিং, লিডস কর্পোরেশন, ডিরেক্টরি প্রজেক্ট। নামগুলো শুনলে মনে হবে সিলিকন ভ্যালির কোনো কোম্পানি, কিন্তু বাস্তবতা হলো এগুলো সবই ছিল কাগজে প্রতিষ্ঠান। সিআইডি এবং সাংবাদিকদের অনুসন্ধানে দেখা গেছে, রাজধানীর বাংলা মোটরের রূপাইন ট্রেড সেন্টারে এবং আদাবরের বাইতুল আমান হাউজিংয়ে এই কোম্পানিগুলোর যে ঠিকানা দেয়া ছিল, সেখানে আদতে কোনো কার্যক্রমই ছিল না। লিড ট্রেনিং সেন্টারের অফিসে গিয়ে দেখা যায় 1.5 বছর আগেই তারা সবকিছু গুটিয়ে উধাও। অর্থাৎ এই কোম্পানিগুলো খোলা হয়েছিল শুধুমাত্র কালো টাকাকে সাদা করার জন্য এবং হিট মানি বা কন্ট্রাক্ট কিলিংয়ের টাকা বৈধ চ্যানেলে রিসিভ করার জন্য। ব্যাংক এশিয়ার আদাবর রিং রোড শাখাতেই ফয়সালের 19টি অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখানে প্রায় 50 কোটি টাকার লেনদেন হয়েছে। অথচ ব্যাংক ম্যানেজাররা বলছেন এই অ্যাকাউন্টগুলো এখন ইনঅপারেটিভ, মানে কাজ শেষ, লেনদেন শেষ, অ্যাকাউন্টও ক্লোজ। এবার শুনুন ফয়সালের সেই মাস্টার প্ল্যান, যা হার মানাবে থ্রিলার মুভিকেও। ফয়সাল জানত শরীফ ওসমান হাদিকে হত্যা করার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে হন্য হয়ে খুঁজবে, তাই সে এক চুলো ঝুঁকি নেয়নি। টাকা হাতে পাওয়ার পরই সে তার পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে ফেলার কাজ শুরু করে। হত্যার আগে সে তার স্ত্রীকে পাঠিয়ে দেয় নরসিংদীতে, বাবা মাকে পাঠিয়ে দেয় কেরানীগঞ্জে এবং তার বোনকে পাঠিয়ে দেওয়া হয় দেশের বাইরে। সবাইকে সেফ জোনে পাঠিয়ে ফয়সাল নিজে হাদিকে হত্যার মিশন শেষ করে।
এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে দেশ ত্যাগ করে। প্রযুক্তির সহায়তায় গোয়েন্দারা জানতে পেরেছেন ফয়সাল বর্তমানে ভারতে অবস্থান করছেন। ভারতের মহারাষ্ট্রে তার সর্বশেষ লোকেশন ট্র্যাক করা হয়েছে। তার কাছে যে 1,76,00,000 টাকা ক্যাশ ছিল, ধারণা করা হচ্ছে সেই টাকা ব্যবহার করেই সে বর্ডার ক্রস করেছে এবং এখন ভারতে আত্মগোপন করে আছে। কিন্তু সিআইডি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো এখন শুধু ফয়সালকে খুঁজছে না, তারা খুঁজছে সেই অদৃশ্য হাতগুলোকে যারা এই 2,41,00,000 টাকা ফয়সালের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। গোয়েন্দারা এখন টাকার উৎস খুঁজতে মরিয়া, কারণ ফয়সাল তো কেবল ট্রিগার চেপেই খালাস, কিন্তু যারা এই বুলেটের দাম মিটিয়েছে তারাই আসল কালপ্রিট। তদন্ত কর্মকর্তারা বলছেন যে অ্যাকাউন্টগুলো থেকে ফয়সালের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেগুলো হয়তো কোনো দামি অ্যাকাউন্ট বা ভুয়া কোম্পানির নামে খোলা। মানি লন্ডারিং আইনের আওতায় এখন প্রতিটি ট্রানজ্যাকশন চেক করা হচ্ছে। সিআইডি ইতিমধ্যে ফয়সালের সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন। যে 65,00,000 টাকা এখনও ব্যাংকে পড়ে আছে তা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে। তবে শঙ্কার বিষয় হলো এত চতুরতার সাথে লেনদেনগুলো করা হয়েছে যে আসল প্রেরককে খুঁজে বের করাটা বেশ চ্যালেঞ্জিং। ফয়সাল যেহেতু গত বছর একবার অস্ত্রসহ গ্রেফতার হয়েছিল এবং পরে জামিনে বের হয়, তাই তার উপর আগে থেকেই নজরদারি থাকার কথা ছিল। কিন্তু সে কিভাবে এতগুলো ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করলো এবং নির্বাচনের ঠিক আগে এত বিপুল পরিমাণ অর্থের লেনদেন করলো, সেটা ব্যাংকগুলোর কমপ্লায়েন্স ডিপার্টমেন্টেরও এক বড় ব্যর্থতা। হাদি হত্যা হয়তো একটি রাজনৈতিক বা আধিপত্য বিস্তারের ঘটনা, কিন্তু এর পেছনের আর্থিক লেনদেনের চিত্রটি প্রমাণ করে যে এটি ছিল একটি সুপরিকল্পিত কর্পোরেট স্টাইল কিলিং, যেখানে খুনিকে আগে থেকেই আর্থিকভাবে নিশ্চিত করা হয়েছে, তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং তার পালানোর পথ তৈরি করে দেওয়া হয়েছে। এখন দেখার বিষয়, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কি পারবে মহারাষ্ট্র থেকে ফয়সালকে ধরে আনতে, নাকি এই 127 কোটি টাকার লেনদেনের আড়ালেই চাপা পড়ে যাবে আসল সত্য। 2,41,00,000 টাকা কে দিল? এই প্রশ্নের উত্তর পেলেই বেরিয়ে আসবে হাদি হত্যার মূল পরিকল্পনাকারীর নাম। আপনার কি মনে হয় এই বিপুল পরিমাণ অর্থের যোগানদাতা কারা হতে পারে? কোনো রাজনৈতিক গডফাদার নাকি আন্ডারওয়ার্ল্ডের কোনো মাফিয়া? আপনার মতামত কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে এই চাঞ্চল্যকর তথ্য জানার সুযোগ করে দিন। ক্রাইম জগতের এমন সব রোমহর্ষক ঘটনার ভেতরের খবর এবং বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে। ধন্যবাদ।